আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যায় ইরান। আরও জানিয়ে দেব, ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়লে কি মার্কিন যুদ্ধজাহাজ টিকবে? ইরানের সমর্থনে কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছা ফরমের স্বাক্ষর কাতায় হিজবুল্লাহর। সর্বশেষ জানিয়ে দেব, চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যায় ইরান। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটি শঙ্কা করেছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্ব রয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, যাতে দেশটির জনগণ পুনরায় রাস্তার বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। তবে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রোগ্রাম দুর্বল করা এই হামলার লক্ষ্য হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অস্ত্র নেওয়ার চেষ্টা করলে এটি গৃহযুদ্ধের উস্কানি হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তির আলোচনা হচ্ছে, এটি মিথ্যা। ইরানের সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসনের ক্ষেত্রে সম্পূর্ণ ও শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়া হবে। 2 সপ্তাহ আগে ট্রাম্প ইরানের উপর হামলা চালানো থেকে বিরত ছিলেন। তবে ইরানি বিক্ষোভকারীরা মার্কিন সহায়তার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অসন্তুষ্ট। মানবাধিকার সংস্থা অনুযায়ী বিক্ষোভে ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ মারা গেছেন। অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ ঘোষণা দিয়েছে, তারা তাদের আকাশসীমা বা সমুদ্র সীমা ব্যবহার করে হামলার অনুমতি দেবে না। যদিও মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপটি ভূমধ্যসাগরে অবস্থান করছে, এ কারণে অনেক তৃতীয় পক্ষের অনুমতি ছাড়াই হামলা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির তুলনায় এখন যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনেক বেশি সাময়িকভাবে প্রস্তুত। এর মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠিয়েছেন। ট্রাম্প এই সামরিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়লে কি মার্কিন যুদ্ধজাহাজ টিকবে? চলমান উত্তেজনার মধ্যেই ইরানের কাছে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর দেশ দুটির মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামনে যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজকে রক্ষা করতে পারবে কিনা সেটিও বিবেচনায় রাখা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনের মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের কাছে, যার সংখ্যা আনুমানিক 3000-এর বেশি। এর মধ্যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ফাতে 110 এর মতো গাইডেড ক্ষেপণাস্ত্রও রয়েছে। তেহরানের কৌশল নির্ভর করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার চেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপের উপর। শত সস্তা ড্রোন ও রকেট একসঙ্গে ছুড়ে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ট্র্যাকিং রাডারকে বিপর্যস্ত করতে চায় ইরান। শক্তিশালী হলেও বিমানবাহী রণতরীকে সুরক্ষা দেওয়া প্রতিটি আলেহ বার্গ শ্রেণীর ডেয়ার স্টারে সাধারণত 90 থেকে 96টি ভ্যাটিকাল লঞ্চ সেল থাকে। তবে ইরানের ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা যদি এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সীমা ছাড়িয়ে যায়, তবে যুদ্ধজাহাজগুলোর গোলাবারুদ কার্যত শেষ হয়ে যেতে পারে। যুদ্ধজাহাজের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হল এসিস কমব্যাট সিস্টেম, যা শক্তিশালী এসপিওয়াই অন রাডারের মাধ্যমে একসঙ্গে 100টির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে বিপজ্জনক হুমকিগুলোকে অগ্রাধিকার দেয় এবং মাঝ আকাশে তাদের ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টরগুলিকে নির্দেশ দেয়। হুমকি যতটা সম্ভব দূরে থাকতেই ধ্বংস করার চেষ্টা করে মার্কিন নৌবাহিনী। এ কাজে ব্যবহৃত হয় স্ট্যান্ড মিসাইল 6SM-6, যা প্রায় 240 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এতে করে ক্ষেপণাস্ত্রের সংখ্যা বিমানবাহী রণতরীর কাছাকাছি পৌঁছানোর আগেই অনেকটা কমে যায়। যেসব হুমকি বাইরের প্রতিরক্ষা স্তর ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, সেগুলোকে মোকাবেলায় ব্যবহৃত হয় ইভলফড সিনেস্পেরো মিসাইল বা USSM। আকারে ছোট হয়, একটি লঞ্চ সেলেই 4টি ক্ষেপণাস্ত্র বহন করা যায়, যা
যা নিকটতম লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তার ফায়ার পাওয়ার বা অগ্নিশক্তি 4 গুণ বাড়িয়ে দেন। এরপরও সব প্রতিরক্ষা ভেদ করে কোনো ক্ষেপণাস্ত্র এগিয়ে এলে শেষ মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় ফেলানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। রাডার নিয়ন্ত্রিত এই গ্যাডলিং গান প্রতি মিনিটে প্রায় 4500 রাউন্ড গুলি ছড়ে আঘাতের ঠিক কয়েক সেকেন্ড আগে ওয়ারহেডকে ধ্বংস করে দিতে পারে। সরাসরি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মার্কিন জাহাজগুলো শত্রুর নির্দেশনা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে SLQ-32 ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থারও ব্যবহার করে। এর মাধ্যমে গুলি না ছড়েই আসন্ন ক্ষেপণাস্ত্রকে জাহাজ থেকে দূরে টেনে নেওয়া সম্ভব। এছাড়াও পারস্য উপসাগরের সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 25 থেকে 60 কিলোমিটার। এই নিকটবর্তী অবস্থানের কারণে মার্কিন কমান্ডারদের হাতে প্রতিক্রিয়া জানানোর সময় খুবই কম থাকে, কারণ স্থলভিত্তিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটেই নৌবহরে আঘাত আনতে পারে। ইরানের সমর্থনে কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছা ফর্মে স্বাক্ষর কাতাইব হিজবুল্লাহর। সম্প্রতি ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। আজ মঙ্গলবার 27 জানুয়ারি সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছাসেবক ফর্মে নাম লিখিয়েছে কিছু সদস্য। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সমর্থনে বিস্তৃত সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার 27 জানুয়ারি এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কিছু সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করেছেন। গোষ্ঠীটি এই পদক্ষেপকে আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। এটি আসে সেই ঘোষণার পর যেখানে কাতাইব হিজবুল্লাহ তাদের যোদ্ধা এবং সমর্থকদের ইরানের বিরুদ্ধে হুমকাকে প্রতিক্রিয়া হিসেবে বিস্তৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিল। এর আগে গত সোমবার 12 জানুয়ারি এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসাইন আল হামিদাবি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমরা ইরানি জনগণের পাশে থাকব। এটি তাদের জন্য সহজ হবে না এবং এতে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে। আল হামিদাবি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অঞ্চল জুড়ে সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতেই কাতাইব হিজবুল্লাহ ইরান ও তার জনগণের সঙ্গে থাকবে। এর আগে 2009 সালে যুক্তরাষ্ট্র কাতাইব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরাকের ইরান ঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি। এটি ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের অংশ এবং পূর্বে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধির অংশ হিসেবে কাতাইব হিজবুল্লাহ এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইরানের হামলার উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী USS আব্রাহাম লিঙ্কন। বিশেষ এই রণতরীটির দৈর্ঘ্য 333 মিটার বা 1092 ফিট। এটি ঘন্টায় 56 কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে 90টি এয়ারক্রাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে F-35C স্টেলথ, FA-18EF সুপার হর্নেট, E-2D হক আই, EA-18G গ্রাডলার, MH-60RS সিহক। মোট 5680 জন ক্রু মেম্বার রয়েছে রণতরীটিতে। তবে ইরানের হামলার জন্য আকাশসীমার ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত। ভূখণ্ড কিংবা জলসীমাতেও কোনো আগ্রাসী সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই ইরানের রাজধানী তেহরানের এঙ্গেলাব স্কোয়ার নতুন একটি দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলা হয়েছে ইরানের উপর যেন কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয়। বিলবোর্ডের ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধ বিমান। দেয়ালচিত্রের একটি বিমানবাহী রণতরীর উপর ধ্বংসপ্রাপ্ত কয়েকটি যুদ্ধ বিমানের ছবি আঁকা রয়েছে। এর সঙ্গে ইংরেজিতে লেখা আছে, ইফ ইউ সো দ্য ওয়ার্ল্ড ইউ উইল রিপ দ্য ওয়ার্ল্ড, মানে খারাপ কাজের বীজ বুনলে ফলস্বরূপ ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই দেয়ালচিত্রটি এমন সময় উন্মোচন করা হয়েছে যখন USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার 22 জানুয়ারি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WF থেকে ফেরার পথে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে। আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের উপর কড়া নজর রাখছি। ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, গণবিক্ষোভ দমনের পর IRGC এখনও ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে। চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা,
চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া নেওয়ার পর যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে বাংলাদেশিরা, তার একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এপি এক অনুসন্ধানে। মঙ্গলবার ২৭ জানুয়ারি এপির প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে এক দালাল রাশিয়ায় পাঠান, কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। এপি জানায়, বাংলাদেশি শ্রমিকদের বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় আনা হয়, পরে জোরপূর্বক তাদের যুদ্ধে নামানো হয়। অনেককে কারাদণ্ড, মারধর কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়। মাকসুদুর রহমান সহ ৩ বাংলাদেশি যুবক জানান, মস্কো পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়। মূলত সেগুলো ছিল সামরিক চুক্তি। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ, অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। রহমান আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন, তোমাদের এজেন্টই তোমাদের এখানে পাঠিয়েছে, আমরা তোমাদের কিনে নিয়েছি। এরপর জোর করে তাদের যুদ্ধের সম্মুখ সারিতে পাঠানো হতো। মালামাল বহন, আহতদের উদ্ধার ও মৃতদেহ সংগ্রহে বাধ্য করা হতো। রহমান বলেন, কাজ না করলে তাদের 10 বছরের জেলের হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো। 7 মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন। কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা শতাধিক বাংলাদেশি রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করতে দেখছেন। এপির প্রতিবেদনে আরও জানানো হয়, ভারত, নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরকেও এভাবে নিয়োগ করা হয়েছে। আরেক ভুক্তভোগী মহান মিয়াজি জানান, তাকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে সেনাবাহিনীতে নেওয়া হয়, পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আদেশ না মানলে তাকে নির্যাতন করা হতো। ভাষা না বোঝার কারণে ভুল করলেই নির্মমভাবে মারধর করা হতো বলেও জানান তিনি। লক্ষ্মীপুরের অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের পাঠানো কাগজপত্র ধরে রেখে আশায় আছেন একদিন তারা ফিরে আসবেন। সালমা আক্তার তেমনই একজন ভুক্তভোগী। তিনি জানান, তার স্বামী আজগর হোসেন 2024 সালের ডিসেম্বরে রাশিয়ায় যান লন্ডি কর্মীর চাকরির আশায়। পরে জানান, তাকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। শেষবার তিনি স্ত্রীকে বলেছিলেন, আমার জন্য দোয়া করো। বাংলাদেশি শ্রমিকদের সহায়তাকারী সংস্থা ব্র্যাক 2024 সালের শেষ দিকে বিষয়টি তদন্ত করে অন্তত 10 জন নিখোঁজ শ্রমিকের তথ্য পায়। ব্র্যাকের কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, এখানে 2 থেকে 3 স্তরের দালাল চক্র আছে। বাংলাদেশ পুলিশও একটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছেন। তদন্তকারীদের মতে এই পর্যন্ত প্রায় 40 জন বাংলাদেশি এই যুদ্ধে মারা গিয়ে থাকতে পারেন। তদন্তে দেখা গেছে, স্থানীয় এজেন্টরা কেন্দ্রীয় দালালের মাধ্যমে শ্রমিকদের রাশিয়ায় পাঠাতো।